আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি। তো আজকে মাইটোসিসের গুরুত্ব থেকে শুরু করবো ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। বলা হয়েছে জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। তো গত ক্লাসে এটা কিন্তু আমরা জেনেছি যে এটা যদি একটা দেহকোষ হয়, এই দেহকোষটা কি হয়, একবার এর নিউক্লিয়াস এবং একবার ক্রোমোজোম বিভক্ত হয়ে কি হয়, দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। তো যেহেতু এর সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস প্রতিটাই একবার করে বিভাজিত হচ্ছে, সাপোজ ধরো এখানে 5টা ক্রোমোজোম যদি থাকে, 5টা ক্রোমোজোম প্রতিটাই যদি এমন মাঝামাঝি অর্ধেক করে ভাগ হয়ে যায়, তো এই অর্ধেক যদি এক পাশে একটা কোষে চলে যায়, এই অর্ধেক যদি আরেক পাশে আরেকটা কোষে চলে যায়, তো ক্রোমোজোম কিন্তু মাতৃকোষে যে 5টা ছিল, অপত্য কোষে 5টাই থাকতেছে। যেহেতু প্রতিটাই সমান ভাগে বিভক্ত হয়ে অর্ধেক অর্ধেক হয়ে দুই প্রান্তে দুইটা কোষে চলে গিয়েছে। এই কারণে বলা হয়েছে, দেখো, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, যা আমরা গত ক্লাসে দেখেছি। যেহেতু এটা কোথায় ঘটে, দেহকোষে ঘটে, এই কারণে একটা দেহকোষ থেকে অসংখ্য দেহকোষ সৃষ্টির মাধ্যমে একটা জীব কি হয়, দৈহিক ও গঠনগতভাবে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর বলা হয়েছে সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবনের শুরু করে। গত ক্লাসে পড়েছি কি হয়, সব বহুকোষী জীব এমন পিতা থেকে একটা এন সংখ্যক ও মাতা থেকে এন সংখ্যক এসে এই দুটো যুক্ত হয়ে দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে কি হয়, টুয়েন হয়। এই টুয়েনটাই কি, জাইগোট। তো আমরা পড়েছি কি সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে জীবনের শুরু করে। ঠিক আছে, এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণজীবে পরিণত হয়। আপাতদৃষ্টিতে মনে হতে পারে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একটি কোষ থেকে সম্পূর্ণ একটি জীব, একটা কোষ থেকে সম্পূর্ণ একটি জীব গঠিত হতে বুঝে অনেক সময় বা অনেক লম্বা সময় প্রয়োজন। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলা হয়েছে, ব্র্যাকেটে কি বলা হয়েছে, মানুষ, অর্থাৎ একটা মানুষের দেহে কত ট্রিলিয়ন কোষ রয়েছে। একটা মানুষের দেহে 30 ট্রিলিয়ন কোষ রয়েছে। 30 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন মানে কত, 1 লক্ষ কোটি। 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি কোষ। তাহলে 30 ট্রিলিয়ন কোষ মানে কি, 30 লক্ষ কোটি কোষ রয়েছে মানুষের দেহে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ দিতে পারে। দেখো তারপর বলছে কি, অনেক লম্বা সময় প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি সত্যি নয়। মানে একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হতে, একটা পূর্ণাঙ্গ মানুষের দৈহিক গঠন সম্পূর্ণ হতে অনেক লম্বা প্রয়োজন কি সমান হতে পারে? না, সেটার প্রয়োজন নেই বা সেটা সত্যি নয়। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ এটা কোষ বৃদ্ধির জন্য যে পরিমাণ বা যে প্রয়োজন অনুপাতে যতটুকু পুষ্টি দরকার, ততটুকু যদি অক্ষুণ্ণ থাকে বা তাকে সবসময় সরবরাহ করা যায়, সবগুলো কোষই বিভাজনক্ষম হয় এবং প্রতিটা কোষে যদি বিভাজিত হতে পারে, এবং প্রতিবার বিভাজন যদি একদিন করে সময় লাগে, অর্থাৎ একটা কোষ বিভাজিত দুটা হতে যদি প্রতিটাতে একদিন করে সময় লাগে, তবু মাত্র 40-50 দিনের মাথায় মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। এটা স্বাভাবিক কথাবার্তা, এগুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। এর আগে আমরা ওইটাই বললাম, কোষের যেহেতু ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই থাকে, কি হয়, বৃদ্ধিটা সুশৃঙ্খলভাবে হয়ে থাকে। তারপর দেখো মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তোমাদের উল্লেখ নেই। এই বংশবৃদ্ধি ঘটে কাদের? এটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া কি হয়, সে জীবের বংশবৃদ্ধি ঘটে। উচ্চ শ্রেণীর ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে? বংশবৃদ্ধি ঘটে মায়োসিসের মাধ্যমে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। কি প্রজনন সাধিত হয়? অঙ্গজ প্রজনন। এই যে আমরা বিভিন্ন কলম করি, বিভিন্ন কলম রয়েছে, এগুলো কি অঙ্গজ প্রজনন উদাহরণ, বা দেহজ প্রজনন। অঙ্গজ প্রজনন কিসের ফলে হয়? মাইটোসিসের ফলে সাধিত হয়ে থাকে। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনন কোষ তৈরি হয় মায়োসিসের মাধ্যমে, কিন্তু জনন কোষের যে সংখ্যা বৃদ্ধি ঘটে, সংখ্যা বৃদ্ধিটা হয় কিসের মাধ্যমে? অবশ্যই সেটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। যেমন মাতৃকোষে ঘটে হচ্ছে মায়োসিস, যেখান থেকে গ্যামেট তৈরি হয়,
আর জনন কোষ, যে প্রতিটা নতুন নতুন জনন কোষ উৎপন্ন হলো, সেগুলোর সংখ্যা বৃদ্ধি করবে মাইটোসিসের মাধ্যমে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। এর আগে আমরা বলেছি। কিছু কিছু জীবকোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। আমাদের দেহে এবং উদ্ভিদের দেহে এমন কিছু জীবকোষ পাওয়া যায় যাদের একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, এর বেশি বাঁচতে পারে না। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। যেহেতু সেরকম আরো কোষ রয়েছে যেগুলো কি পর্যায়ক্রমে বিভাজিত হতে পারে এবং বিভাজনের মাধ্যমে নতুন নতুন কোষ তৈরি করে। ফলে পূর্বের কোষগুলো পূর্বের কোষগুলোর মৃত্যু হলে পরবর্তী কোষগুলো কি করে তার কাজ চালিয়ে যেতে পারে, অর্থাৎ এর মাধ্যমে সেই পূর্বের কোষের কাজগুলো পূরণ হয়ে থাকে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। আমরা পড়েছি যেহেতু নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়, কাজেই অপত্য যে কোষটা পাওয়া যায়, দুটা কোষ পাওয়া যায়, সেগুলোতে তার সবকিছু কি থাকে একই রকম থাকে, অর্থাৎ মাতৃকোষের মতোই থাকে। এই কারণে কোষের যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা এটা কি থাকে বজায় থাকে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। আচ্ছা, ওইটা পরে যাচ্ছি। দেখো, মাইটোসিস গুরুত্ব আমি লিখে রাখছি ঘ, অর্থাৎ ঘয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। সৃজনশীল ঘয়ে প্রায় কোশ্চেন আসে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো। যদি আসে তাহলে আমরা পয়েন্ট আকারে দিতে পারি। এখানে আমি 7টি পয়েন্ট উল্লেখ করেছি। 1 নম্বর পয়েন্ট কি, মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। 2 নম্বর পয়েন্ট, এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। 3 নম্বর পয়েন্ট, মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। অবশ্যই আমরা ব্র্যাকেট কি লিখব, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। 4 নম্বর পয়েন্ট, মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। 5 নম্বর, জননকোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6 নম্বর, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। এবং 7 নম্বর দিতে পারি, মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা কি থাকে বজায় থাকে। এভাবে আমরা আশা করি যদি 7টি পয়েন্ট হয় লিখতে পারি, আমরা 4-এ 4 মার্ক ইনশিওর করতে পারবো। এরপর দেখো, আরেকটি গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় গয়ে বা ঘায়ে দিতে পারে, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এই যে এখানে বলছে, তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। এটা অনেক সময় আসে গয়ে। অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায় বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের প্রভাবটা কি, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাই দিয়েছে। মোটামুটি এই 4-5টা লাইন লিখলেই যদি গয়ে আসে, আশা করি মার্ক ইনশিওর করা যাবে। কি বলছে দেখো, টিউমার, ক্যান্সার এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। টিউমার, ক্যান্সার কখন তৈরি হয়, একটা কোষ যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ যেখানে প্রয়োজন নেই ওই কোষটার বিভাজনে, তারপরেও বারবার বারবার পুনরাবৃত্তি করে কি হচ্ছে, বিভাজিত হচ্ছে, তখনই টিউমার বা ক্যান্সার তৈরি হতে পারে। প্রথমে সেটা টিউমার থাকে, পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোষ বিভাজন প্রক্রিয়াটি কি থাকে, নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। কোনো কারণে যদি এই স্বাভাবিক প্রক্রিয়াটা বিনষ্ট হয়ে যায় বা নিয়ন্ত্রণ নষ্ট হয়, তখন অস্বাভাবিকভাবে কোষের বিভাজন চলতে থাকে। এর ফলে টিউমার সৃষ্টি হয়। তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে, টিউমার, এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। যখন এটা মারাত্মক পর্যায়ে চলে যায় বা টিউমারটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন তাকে বলা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। ক্যান্সার কোষের ফল এই অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ এবং তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে কি, বিভিন্ন ধরনের রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ এবং তেজস্ক্রিয়তা, অর্থাৎ বিভিন্ন পদার্থ থেকে যে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এই রশ্মিগুলোর কারণে অনেক সময় কি হয়, অনেক সময় ক্যান্সার তৈরি হয়ে থাকে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ জিনটা কি, এই জিনটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের সবচেয়ে ক্ষুদ্রতম যে গঠন বা এককটা, সেটা হচ্ছে জিন। এই জিন কি করে, অনেক এরকম সহস্রাধিক জিন রয়েছে যারা কি করে, ক্যান্সার তৈরিতে সহায়ক হিসেবে কাজ করে থাকে। উদাহরণ হিসেবে কি বলা যায়, দেখো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসে E6 ও E7 নামক দুটি জিন আছে। কোন ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটার কি আছে,
যে জিন আছে যাদের নাম E6 এবং E7। এই দুটি জিন এমন কিছু প্রোটিন তৈরি করে, এই দুটা জিন কি করে, প্রোটিন তৈরি করে কিছু, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন সমূহকে স্থানচ্যুত করে। অর্থাৎ এরা যে নতুন প্রোটিন তৈরি করতেছে, এই প্রোটিনগুলা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে যে সকল প্রোটিন, সেই প্রোটিনগুলার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তারা নিজেরা স্থান দখল করে। এর ফলে কি হয়, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। অর্থাৎ এটা স্বাভাবিক কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ু মুখের টিউমার। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে কি টিউমার বা ক্যান্সার তৈরি হয়? জরায়ু মুখের টিউমার। এটা কোন ভাইরাসের কারণে তৈরি হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এর কি E6 এবং E7 নামক দুটি জিন দ্বারা। দেখো এখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা আমরা দেখিয়েছি, জুম করি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণটা এমন হয়, এভাবে ধীরে ধীরে এটা ভাইরাসটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং একসময় পুরো জরায়ু মুখকে কি করে আক্রান্ত করে ফেলে। এভাবে সেখানে টিউমার তৈরি হয়, টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হয়। তারপর বলা হয়েছে অনেক সময় এই দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায়। পোষক কোষ মানে কি? পোষক কোষ মানে যেটা হোস্ট, অর্থাৎ যে কোষটা বিভাজিত হবে, সেই কোষের যে নিজস্ব জিন রয়েছে সেই জিনের সাথে একীভূত হয়। কোন দুইটা জিন? হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 দুটি জিন। এটা একীভূত হয়ে কি করে, কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। অর্থাৎ কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যে প্রোটিন অণুগুলো, সেগুলোর কাজ বন্ধ করে দেয়। ফলে সৃষ্টি হয় কি? ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। অর্থাৎ এই প্রোটিনগুলো যখন এর নিজস্ব প্রোটিনের কাজ বন্ধ হয়ে যায়, তখনই অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হতে থাকে এবং ফলশ্রুতিতে কি তৈরি হয়? ক্যান্সার কোষ বা ক্যান্সার। অনেক ধরনের ক্যান্সার রয়েছে এবং সেগুলো সবই কম বেশি মারাত্মক রোগ। ক্যান্সার কি অনেক ধরনের রয়েছে এবং এগুলো অবশ্যই প্রায় সবগুলোই কেমন রোগ? মারাত্মক, প্রাণঘাতী রোগ। যেমন লিভার ক্যান্সার, যেটাকে লিভার সিরোসিস বলা হয়ে থাকে, ফুসফুসে ক্যান্সার হতে পারে, মস্তিষ্কে হতে পারে, স্তন, ত্বক, কোলন, জরায়ু, অর্থাৎ দেহের প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তো এই ছিল আমাদের মাইটোসিস নিয়ে আলোচনা। তো মাইটোসিস, এর আগের দিন মাইটোসিস কোষ বিভাজনটা কি এবং এর ধাপগুলো আলোচনা করেছি। আজকে মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস কাকে বলে এবং এর ফলে কি কি ক্ষতি হতে পারে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের মেন টপিক আসলে মায়োসিস নিয়ে বা মিওসিস নিয়ে আলোচনা করা। চলো মিওসিস শুরু করি। মিওসিসে বলা হয়েছে মিওসিস বিভাজন এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। দেখো মাইটোসিসে আমরা পেয়েছি মাইটোসিসের একটা চক্রে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে কি কি সাইটোপ্লাজম এবং তার যে ক্রোমোজোম রয়েছে একবার বিভাজিত হয়। মানে কি, একটা নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে বা মিওসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে, প্রথমবার হওয়ার পর যে দুটো অপত্য কোষ তৈরি হয়, সেই অপত্য কোষে কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে যদি 4টা ক্রোমোজোম থাকে, অপত্য কোষ দুটিতে দুটি করে ক্রোমোজোম হয়। বা মাতৃকোষে যদি মাতৃকোষে যদি কি থাকে, 2টি ক্রোমোজোম থাকে, অপত্য কোষে একটা করে ক্রোমোজোম চলে যায়। তো এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, অর্থাৎ মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। দেখো যদি আমরা এই চিত্রে দেখি তাহলে ভালো বোঝা যাবে। এটা একটা জনন মাতৃকোষ। মাতৃকোষে এটা একটা ক্রোমোজোম, এটা একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম রয়েছে? 4টা ক্রোমোজোম রয়েছে। 4টা ক্রোমোজোমের দেখো প্রথমে 4টা থেকে, অর্থাৎ এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস হলো, এটা একটা। এখানে 4টা ক্রোমোজোম আছে, কিন্তু এই যে অপত্য কোষটা তৈরি হলো, অপত্য নিউক্লিয়াস, এই অপত্য নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম? 2টি ক্রোমোজোম। আবার এখানে কয়টি ক্রোমোজোম? 2টি ক্রোমোজোম। তো এখানে 4টি, এখানে 2টি। তাহলে প্রথমবার ক্রোমোজোম সংখ্যা কি হলো? হ্রাস পেল। হ্রাসটা কিভাবে পেয়েছে? ঠিক অর্ধেক পরিমাণ কমে গেছে। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়। এটা কেন হয় এটা তোমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে আরো বিস্তারিত জানতে পারবে, যে এটা আসলে মায়োসিস 1 এর অ্যানাফেজ ধাপে এই যে এর যে সেন্ট্রোজোম, সরি, এই যে সেন্ট্রোজোমটা রয়েছে, এই সেন্ট্রোজোমটা বিভাজিত হয় না। সেন্ট্রোজোমটা বিভাজিত না হওয়ার কারণে কি হয়, এগুলো জাস্ট 4টা থেকে 2টা করে ভাগ হয়ে যায়। এই কারণে
সরাসরি কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু এই দ্বিতীয় ধাপ থেকে এই ধাপ থেকে যখন এই ধাপে চলে যায় তখন কি হয়, এই দুইটাই ক্রোমোজোম আবার এই সেন্ট্রিওল বরাবর বিভাজিত হয়ে অপত্য কোষে বা অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোম দুটা চলে যায়। ফলে এই কোষে বা এই নিউক্লিয়াসে যতটি ক্রোমোজোম থাকে এর থেকে যে দুটি অপত্য ক্রোমোজোম অপত্য নিউক্লিয়াস তৈরি হলো সেখানে ঠিক সমপরিমাণ ক্রোমোজোম থাকে। এই যে এখানে দুইটা ক্রোমোজোম, এখানে দুইটা ক্রোমোজোম। তোমরা মনে রাখতে পারো, দেখো এখানে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রোজোম, সরি সেন্ট্রোজোম দুটা রয়েছে, চারটা রয়েছে। এই চারটা সেন্ট্রোজোম, এখানে কয়টা রয়েছে, দুইটা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম দুইটা কি হ্রাস পেয়েছে, মানে ক্রোমোজোমও হ্রাস পেয়েছে। আবার এখানে দুইটা সেন্ট্রোজোম, এখানে কয়টা, এখানে ঠিক সেন্ট্রোজোম দুইটা, তাহলে এখানে কোনো হ্রাস পায়নি, অর্থাৎ এখানে যটা এখানে তটা। কাজে এই কারণে বলা হয় এই প্রথম যে বিভাজনটা এটাকে মায়োসিস 1 বলা হয়। মায়োসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, মানে কি হ্রাসমূলক বিভাজন, কি বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আর দ্বিতীয় যে বিভাজনটা, এই বিভাজনে কি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকার কারণে বলা হচ্ছে সমীকরণিক বিভাজন। অর্থাৎ মায়োসিস 1টা হচ্ছে হ্রাসমূলক, মায়োসিস 2 দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে সমীকরণিক বিভাজন। তো ওগুলাই বলছে এখানে, এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায় দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। অর্থাৎ দ্বিতীয়বারে প্রতিটি আবার কয়টি কোষে বিভাজিত হয়, দুটি। এবার অবশ্যই ক্রোমোজোম সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। প্রথমটাতে সমান থাকে না, অর্ধেক হয়ে যায়। দ্বিতীয়বারে কি থাকে, ক্রোমোজোম সংখ্যা এবং পরিমাণ কি থাকে, সমান থাকে। মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়। এই যে আমরা এখানে দেখলাম একটা মাতৃকোষ থেকে কয়টি কোষ পাওয়া গেল, এরকম 4টি। প্রথমে এই দুইটা, তারপরে এই দুইটা, অর্থাৎ একটা থেকে 4টা, যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। দেখো এখানে কি 4টা ক্রোমোজোম, কিন্তু এই যে দ্বিতীয় ধাপে গিয়ে যে দুটি অপত্য ক্রোমোজোম, অর্থাৎ অপত্য কি বললাম, ক্রোমোজোম পেলাম, অপত্য যে নিউক্লিয়াসটা পেলাম, যে নিউক্লিয়াস দুটি পেলাম, সেই নিউক্লিয়াস দুটিতে কি থাকে, ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক হয়ে গেছে। এখানে 4টা, এখানে দুইটা দুইটা করে। এই কারণেই বলা হয় কি মায়োসিসে আর একটা হ্রাসমূলক বিভাজন। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম অর্ধেক হওয়া মানে কি ডিএনএ পরিমাণে অর্ধেক হয়ে যাওয়া, কারণ এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এটা মূলত কোনটা, হ্রাসমূলকটা হচ্ছে মায়োসিস 1, এটা পরবর্তীতে আলোচনা রয়েছে। তো তার আগে বলি, দেখো এই তোমাদের এই ফিগারটা কিন্তু অবশ্যই যখন এটা বইয়ে বা ঘরে আসবে লিখতে হবে। এমন আসতে পারে মায়োসিস, কোনো একটা ক্লু দিয়ে মায়োসিস সম্পর্কে জানতে চাই, কি দিতে হবে, তখন মায়োসিস কি এটা সম্পর্কে বলতে হবে। মায়োসিস কি, যে কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস দুবার, ক্রোমোজোম দুবার, সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। সাইটোপ্লাজমের বিভাজনটা বলা নাই, তোমরা ডিরেক্ট বলতে পারো যে কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এবং এক্ষেত্রে কি হয়, একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়, তাকে বলা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন। একে যেহেতু এর ক্রোমোজোম সংখ্যা কি মাতৃকোষ হচ্ছে অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। হয়ে আসে অনেক সময় মায়োসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আশা করি এভাবে তোমরা দিতে পারো। যদি চিত্রটা দিতে পারো তো অবশ্যই ভালো, এখানে মার্ক কাটার আর কোনো প্রস্তুত থাকে না। এবং অনেক সময় কি মায়োসিসের বৈশিষ্ট্য জানতে চায়, কিভাবে দেবো, সেটা একটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এখানে কি হয়, নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়, এক্ষেত্রে ডিএনএ পরিমাণও অর্ধেক হয়ে যায়। তারপর কি সাইটোপ্লাজম কয়বার, একবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম দুইবার বিভাজিত হয়। এভাবে কি হয়, এভাবে 3-4টা বা 5টা পয়েন্ট যদি বানিয়ে দিতে পারো তাহলে মোটামুটি মার্ক শূন্য হিসেবে করতে পারো। তারপর তারা বলছে কি, প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়। প্রশ্ন হতে পারে মিওসিস কেন হয়। তো মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, মাতৃকোষের অবশ্যই কি থাকবে, সমান থাকবে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। আমরা জেনেছি মাইটোসিসের মাধ্যমে আমাদের দেহ কোষের বৃদ্ধি ঘটে, এক্ষেত্রে একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়। এরপর যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। আমরা দেখবো কি, যে জনন মাতৃকোষটা রয়েছে সেখান থেকে মাইটোসিসের মাধ্যমে জনন কোষ, পুং এবং স্ত্রী দুটো জনন কোষ বা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। গ্যামেট দুটো অবশ্যই হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড মানে কি, মানে যদি
মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2 সেট থাকে, 2n হয়, তাহলে অবশ্যই আমাদের যে অপত্য কোষ রয়েছে সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? n সংখ্যক হবে, অর্থাৎ অর্ধেক হবে। এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড, যেটা পরবর্তীতে আলোচনা করা হয়েছে। দেখো, যৌন জননে পূর্ণ স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন হয় যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। এটা বুঝছো কিনা দেখো, একটা উদাহরণ অবশ্যই দিচ্ছে। তার আগে দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। এখানে থাকে কি 2n, বা আমি সহজভাবে বলি এখানে যদি 4টা ক্রোমোজোম থাকে, তো এটা যদি মাইটোসিসের মতো বিভাজিত হতো তাহলে কি হতো? এখানেও 4টা হতো, এখানেও 4টা হতো, 4টা হতো কেন? সমান সংখ্যকভাবে বিভাজিত হবে। আবার এইটা থেকে কি 2টা হইতো, 2টাতেই 4টা 4টা করে থাকতো, 4টা 4টা, অর্থাৎ একটা থেকে এখানে কয়টা হইতো? 4টা থেকে এখানে 4টা, এখানে 4টা, অর্থাৎ এইটা থেকে হইতো মোট 8টা, বা এইটা থেকে হইতো মোট 8টা, মানে এটা কি 4 থেকে কি হইতো 8টা 8টা করে হইতো, তো দ্বিগুণ হয়ে যেত। তখন কি হতো? ধীরে ধীরে এই সংখ্যাটা যত পরবর্তী প্রজন্মে যাবে এর ক্রোমোজোম সংখ্যাটা তত দ্বিগুণ হতে থাকবে। এভাবে কি একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। দেখো, এটা উদাহরণের মধ্যে বলা হয়েছে, মনে করো একটি জীবের যে দেহকোষে এবং জননকোষে ক্রোমোজোম সংখ্যা 4, যেটা বললাম ক্রোমোজোম সংখ্যা 4, পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট জাইগোটটা তৈরি হয়, ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 8। অবশ্যই এখানে যদি গ্যামেট, এখানে যদি 4 হয়, এখানে 4 হলে এই দুটো মিলিত হয়ে যে গ্যামেট তৈরি করবে, গ্যামেটে কত হবে? ক্রোমোজোম সংখ্যা অবশ্যই 8 হবে। এবং নতুন জীবটির প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 8। অবশ্যই নতুন জীবটিতে, কেননা এই জাইগোটটাই তো বারবার মাইটোসিসের মধ্যে বিভাজিত হবে। এই জাইগোটে 8টা ক্রোমোজোম থাকে, পরবর্তীতেও কি থাকবে? 8টা 8টা করেই প্রতিটি নতুন অপত্য কোষে 8টা 8টা করে ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে। নতুন জীবটির প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 8, যা মাতৃকোষের কি বলছে? যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। বুঝছি, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 4, কিন্তু যে অপত্য কোষ হলো সেখানে ক্রোমোজোম সংখ্যা কত হলো? সেখানে অপত্য যে প্রজন্মটা আসলো সেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দ্বিগুণ। যদি প্রতিটি জীবের জীবন চক্র এভাবে চলতে থাকে, তাহলে প্রতিটি চক্রে যৌন জননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে, যেটা আমি দেখালাম। একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে দ্বিগুণ হবে, পরের প্রজন্মে গিয়ে আবার তার দ্বিগুণ হবে। এভাবে 4টা থেকে যদি 8টা হয়, 8টা থেকে হবে 16, 16 থেকে 32, এভাবে বিভাজিত হতে থাকবে পরবর্তী প্রজন্মগুলো। তো এটাই বলছে কি সংখ্যা দ্বিগুণ হতে থাকবে। আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। জিন কোথায় থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে। কাজেই ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। তো এটা জানি আমরা, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধর অর্থাৎ মাতৃকোষ বা মাতৃপ্রাণীটা যেমন ছিল তার পরবর্তী অপত্য যে প্রজন্মগুলো আসবে সেগুলো সবগুলো কি হবে? তাদের ভিতরে আমূল একটা পরিবর্তন আসবে, কোনটাই আর মাতৃপ্রাণীর মতো বা মাতৃকোষটার মতো হবে না। যেহেতু পুং ও স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, কি জানি আমরা 2n থেকে, এই যে প্রথমে 2n ছিল, তারপর nn হলো, এই যে অর্ধেক হলো। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, তাই জীবের যৌন জননে পুং ও স্ত্রী জনকোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। দেখো, প্রথমে কিন্তু 2n ছিল, 2n থেকে কি হলো? nn হলো, অর্থাৎ nn। এটা যদি স্ত্রী গ্যামেট হয়, এটা পুং গ্যামেট, তাহলে মাতৃকোষের চেয়ে গ্যামেট দুইটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, অর্থাৎ এটা ডিপ্লয়েড হলে এই দুইটা হচ্ছে হ্যাপ্লয়েড। আবার এই হ্যাপ্লয়েড দুটো যখন মিলিত হবে তখন আবার কি হবে? ডিপ্লয়েড হবে। অর্থাৎ এটা একটা মাতৃকোষ, এই মাতৃকোষে যতটুকু ছিল মাতৃপ্রাণীতে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এই অপত্য প্রাণীতেও তখন 2n সংখ্যক ক্রোমোজোমই থাকতো। কেন? কারণ মাঝে ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হলো, কাজেই অর্ধেক দুটো আবার মিলিত হয়ে একটা পূর্ণ সংখ্যক এবং মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম সংখ্যা তৈরি করবে। তো এটাই বলছে, তাই জীবের জননে পুং ও স্ত্রী জননকোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় একই থাকে, পরবর্তী প্রজন্মগুলোতে ক্রোমোজোম সংখ্যা থাকে একই থাকে, অপরিবর্তিত থাকে। জননকোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, কখন ঘটে? এক হচ্ছে জননকোষ যখন সৃষ্টি হয় তখন, এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় ঘটে, তখন কি হয়? তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে, যেটা বললাম 2n থেকে যে প্রতিটা আলাদা আলাদা এই অপত্য কি হলো? গ্যামেট বা
জনন কোষ হলো সেগুলো কি পরিমাণ, সেগুলোতে অর্ধেক পরিমাণ ক্রোমোজোম আছে, এই কারণে এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, ভাবে দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, অর্থাৎ এই দুটো এমন মিলন ঘটে কি তৈরি হচ্ছে, এখানে দেখাচ্ছে এই বরাবর মিলন ঘটার মাধ্যমে কি হচ্ছে, এটা এইখান থেকে আসবে আরো চিহ্ন, এইখান থেকে 2n থেকে নিয়োজিত n, এখানে n, আবার n এর মিলিত হয়ে 2n। তো এটা বলছে যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে, অর্থাৎ মিয়োসিস বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। তো দেখো এটা কিন্তু হচ্ছে কি মিয়োসিসের গুরুত্ব, আমাদের এখানে আলাদাভাবে কোনো হেডলাইন দেওয়া নাই যে মায়োসিস বা মিয়োসিসের গুরুত্ব বর্ণনা করো। তো যদি আসে মিয়োসিসের গুরুত্ব বর্ণনা করো, তখন হিন্ট দিয়ে বলে কি মিয়োসিসের গুরুত্ব বর্ণনা করো, তখন এখান থেকে যে আমি দাগানো লাইনগুলো রয়েছে এগুলো মোটামুটি দিতে পারো এবং এই ফিগারটা আর্ট করতে পারো, তাহলে মোটামুটি আমরা ফুল মার্ক ইনশিওর করতে পারবো। অবশ্যই কিন্তু বায়োলজিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিগার আর্ট করা, অর্থাৎ এই চিত্র আর্ট করা। চিত্র দেখলেই মোটামুটি সারা কি খুশি হয়ে যায় এবং সেখানে তোমার কোনো মার্ক ক্যাটাগরি হয়ে থাকে। দেখো তারপর বলছে মিয়োসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সবসময় মনে রাখবা মিয়োসিস কোথায় ঘটে, জনন মাতৃকোষে, জনন কোষে না। জনন কোষে ঘটে কি মাইটোসিস, অর্থাৎ জনন কোষ বলতে জনন কোষ দুটো মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, জাইগোটে ঘটে মাইটোসিস। জনন যে মাতৃকোষটা রয়েছে মাতৃকোষে ঘটে মিয়োসিস বা মায়োসিস। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, সপুষ্পক উদ্ভিদ মানে কি, যে সকল উদ্ভিদের ফুল হয় বা ফুল ধারণ করে তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এদের পরাগধানী, অর্থাৎ এমন যে একটা নলের উপরে যে এরকম পরাগধানী রয়েছে, পরাগধানী এবং এই ডিম্বকের মধ্যে এই দুই জায়গায় কি হয়, এই দুই জায়গায় মায়োসিস ঘটে। এছাড়াও উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। মিয়োসিস এটা গুরুত্বপূর্ণ, কোথায় কোথায় ঘটে, শুক্রাশয় এবং ডিম্বাশয়ে এবং সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে। এছাড়াও নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয় যেমন ছত্রাক, শৈবাল, মশ জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়। সে মনে রাখবা মায়োসিস মানে ডিপ্লয়েড থেকে কি হ্যাপ্লয়েড উৎপন্ন হওয়া। এটাই বলছে ছত্রাক, শৈবাল এবং মশ জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু তৈরি হয় তখন জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। জাইগোটে কোন বিভাজন ঘটে, জাইগোটে মায়োসিস বিভাজন ঘটে। কারণ জাইগোটের মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হচ্ছে। তারপর বলছে মিয়োসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। দেখেছি একটা কোষ পরপর দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে প্রথম মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 1 বলা হচ্ছে, এটাকে রাসমূলক বিভাজন বলা হয়, এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 2 বলা হয়, এটাকে কি বলা হয়, সমীকরণিক বিভাজন। প্রথম বিভাজন সময় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, আর দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তারপর দেখো বলা হয়েছে বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে, অর্থাৎ বাস্তবে এমন হয় যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, বেড়ে যায়, এবং এটার ক্ষেত্রে কি হয়, নতুন প্রজাতির উদ্ভব ঘটে। যেমন ব্যাঙের একটি প্রজাতি জেনোপাস ট্রপিক্যালিস, জেনোপাস ট্রপিক্যালিস এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়, অর্থাৎ একটা ব্যাঙের প্রজাতির নাম হচ্ছে জেনোপাস ট্রপিক্যালিস, এর ক্রোমোজোমে এই যে সেট 2n থেকে এটা দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়ার কারণে কি একটা নতুন প্রজাতি তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে জেনোপাস লিভিস, জেনোপাস লিভিস প্রজাতির উৎপত্তি হয়। অর্থাৎ জেনোপাস ট্রপিক্যালিস থেকে এর ক্রোমোজোম সেটটা দ্বিগুণ হয়ে উৎপন্ন হয় জেনোপাস লেভিস। প্লান্টি রাজ্যের বিভিন্ন সদস্য যেমন কি গোলালো এর দেহকোষে, জনন কোষে না, অবশ্যই কি হবে দেহকোষে, এই প্রক্রিয়াটি স্বাভাবিক ঘটনা। প্লান্টের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রমী ঘটনা, কি হয়, দেহকোষে হয়। মায়োসিসটা কোথায় হয়, দেহকোষে হয়। দেহকোষে কি ঘটে, আসলে মায়োসিসটা হয় না, এখানে মাইটোসিসই হয়, কিন্তু ওই মাইটোসিসে কি হয়, এটা ব্যতিক্রমী ঘটনা ঘটে, মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। এই দ্বিগুণের কারণে কি হয়, এটা পরবর্তী প্রজন্মগুলো ধীরে ধীরে ক্রোমোজোম সংখ্যা যত নতুন প্রজন্ম আসে তত দ্বিগুণ হতে থাকে।
একটা এই প্লান্টেরিজম আলুর ক্ষেত্রে এটা একটা কি স্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাতকে বেছে নেই, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলক বড় হয়। কেন তৈরি করি? কারণ এগুলো সাধারণত আকারে বড় হয়, যেমন হাইব্রিড যে জাতগুলো রয়েছে বিভিন্ন উদ্ভিদের, সেই হাইব্রিড জাতগুলো সাধারণত কি হয়, এরকম ঘটনা ঘটে থাকে, অর্থাৎ এর ক্রোমোজোম সংখ্যা নতুন প্রজন্মতে বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। এসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য রক্ষা বজায় রাখা মিয়োসিসের একই রকম গুরুত্বপূর্ণ একটি অবদান। অর্থাৎ কি হয়, ক্রোমোজোম বা জেনেটিক বস্তুদের সমতা রক্ষা করে, এটা ছাড়াও কি করে, এটা জিনগত বৈচিত্র্য বজায় রাখা মায়োসিসের গুরুত্বপূর্ণ অবদান। যেহেতু এটি ক্রোমোজোম সংখ্যা কি হয়, এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হওয়ার কারণে কি হয়, এর ভিতরে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়। আর এই বৈচিত্র্যর সৃষ্টিটা মায়োসিসের কি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওইটাই বলছে, দেখো যৌন জনন করে এমন সকল জীবে মিয়োসিসের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। আমরা উপরের ধাপে, অর্থাৎ আমরা যখন ইন্টারে উঠবো তখন আমরা দেখবো সেখানে আবার মায়োসিসের অনেকগুলো ধাপ রয়েছে। একটা ধাপ হচ্ছে লিপ্টোটিন, প্যাকাইটিন, অনেকগুলো আবার উপধাপ রয়েছে। সেই প্যাকাইটিন ধাপে একটা বিশেষ ঘটনা ঘটে, অর্থাৎ সেখানে একটা ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে থাকে। সেই ক্রসিং ওভারের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস ঘটে। এই পুনর্বিন্যাসের কারণে মূলত বৈচিত্র্য সৃষ্টি হয়। তো তোমাদের ওগুলো আলোচনা নাই, তোমাদের বইয়ে ওগুলো পড়ার দরকার নাই। তোমরা শুধু এটা জেনে রাখো যে জীবের মিয়োসিসের মাধ্যমে জিনের পুনর্বিন্যাসে কি তৈরি হয়, জিনগত বৈচিত্র্য তৈরি হয়। কোনো প্রজাতির টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে তার সদস্য জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য আছে তার উপর। একটা প্রজাতি টিকে থাকবে কি থাকবে না, বা সেটা কতকাল পর্যন্ত টিকে থাকবে, সেটা নির্ভর করে কিসের উপর, জীবদের মধ্যে কতটা বৈচিত্র্য রয়েছে। পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এখন কেন বৈচিত্র্যের উপর নির্ভর করে সেটা আলোচনা করা হয়েছে। কেন? কারণ পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই সব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য কম থাকে, তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনা হবে কম। ফলে হয়তো পুরো প্রজাতিটি বিলুপ্ত হয়ে যাবে। যদি এভাবে কি পরবর্তীত বা প্রতিকূল পরিবেশে শুধু টিকে থাকতে না পারে, তাহলে কি হবে, প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। আর যদি কোনো প্রজাতির জীবদের মধ্যে বৈচিত্র্য বেশি থাকে, কম থাকলে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বৈচিত্র্য বেশি থাকে, তাহলে কি হবে, নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারো না কারোর মধ্যে থাকার সম্ভাবনাও বেশি হবে। তখন যদি বড় কোনো বিপদ আসে, তবু তার অত্যন্ত কিছু সদস্য বেঁচে থাকবে। তাই মিয়োসিস কোনো জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয় কোন কোষ বিভাজন? মিয়োসিস আর মায়োসিস কোষ বিভাজন। জীবের টিকে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয় বলেই মিয়োসিস কোষ বিভাজন বিবর্তিত হয়ে জীবজগতে নিজের স্থান তৈরি করে নিচ্ছে। গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কি? এই হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি করে। এই কারণে কি প্রজাতি বা প্রাণী পরিবর্তিত পরিস্থিতিতে বেঁচে থাকার যে সম্ভাবনা সেটা তার বেড়ে যায়। তো চলো আমরা এবার মিয়োসিস এবং মাইটোসিস সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা এটা 3D ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব মিয়োসিস এবং মাইটোসিসটা আসলে কি এবং এটা এর প্রক্রিয়াগুলো কিভাবে ঘটে। চলো ভিজুয়ালাইজ করি। উঠে যাই, এখানে আমরা দেখো মাইটোসিস, মাইটোসিসটা কেমন হয়। দেখো পর্যায়ক্রমে কি হচ্ছে, এই ধাপগুলো দেখা যাচ্ছে। দেখো এটা কি অ্যানাফেজ ধাপ, অর্থাৎ শুরুতে কেমন ছিল, এরপর কেমন হচ্ছে, ধীরে ধীরে ধাপগুলো পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, আবার দেখি, চলো আমরা বলছি প্রোফেজ, প্রোফেজ থেকে ধীরে ধীরে প্রোমেটাফেজ, এরপর কি এই
বিষুবীয় অঞ্চলে আসলো, এটা হচ্ছে মেটাফেজ। এরপর আকর্ষণ তন্তুর কারণে বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ, এবং এটা হচ্ছে টেলোফেজ। কেরিওকাইনেসিস শেষ, এবার সাইটোকাইনেসিস শুরু, ঘাস তৈরি হয় এবং পরস্পর দুটো আলাদা কোষ তৈরি হয়। এইভাবে এটা ছিল কি মাইটোসিস। এবার চলো মায়োসিস নিয়ে আলোচনা করা হচ্ছে। এবার মায়োসিস কোষ বিভাজন, মায়োসিস। স্পার্ম এবং এক্স, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। মায়োসিস দুই ভাগে ভাগ করা হয়, 1 এবং 2। মায়োসিসের দুই ধাপের 4টা করে উপধাপ রয়েছে। প্রোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2, টেলোফেজ 1, টেলোফেজ 2। মায়োসিস 1, প্রোফেজ 1, ডিপ্লয়েড সেল এবং ক্রোমাটিন। ক্রোমোজোম হিসেবে আত্মপ্রকাশ করবে। এইটা না, আমরা একটা শর্ট ভিডিও দেখি, কারণ এটা প্রধানত ইন্টারের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা শর্টে আমাদের 9-এর ভিডিওটা, 9-10-এর জন্য যেটা উপযোগী সেটা দেখি। না, মাঝখানে রয়েছে, এখান থেকে ওষুধগুলো খেতে হবে। আচ্ছা, সেল ডিভিশন, মাইটোসিস, মায়োসিস, মায়োসিস, মায়োসিস। প্রসেসটা শুধু খেয়াল করো, দেখো তোমাদের পড়ার সঙ্গে মিলে কিনা। মিউসিস 1 এর ক্ষেত্রে এটা। এই হ্যাপ্লয়েড সেল উৎপন্ন হবে, 2n থেকে nn করে উৎপন্ন হবে এটা। মিউসিস 1 এর মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে। এবার মিউসিস 2 এর ক্ষেত্রে কি হয় দেখো, কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমে গেছে। এবার কি হবে, ক্রোমোজোম সংখ্যা তো সমান থাকবে, অপত্য যে নতুন পরিচয় তৈরি হবে। দেখো 2টা করে ছিল, এবং কি হবে, 2টা করেই থাকবে। এপাশেও 2টা থাকলো, এপাশেও কিন্তু 2টা থাকবে। এরপর সাইটোকাইনেসিস, এর মাধ্যমে কি হবে, 1টা থেকে 4টা বস্তু হবে। এই ছিল আসলে সবগুলো ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, তো ইন ডিটেলস দেখানো হয়েছে যেগুলো আমাদের আসলে এসএসসি সিলেবাসে না, এগুলো সব ইন্টারভিউতে পাবো। তো এইভাবেই আসলে মিয়োসিস মাইটোসিসগুলো হয়ে থাকে। তো লাস্ট চলো এই চ্যাপ্টারে কিছু অনুশীলনের এমসিকিউ বহু নির্বাচনগুলো সলভ করে দেখো কি বলছে। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়? কোন ধাপে বড় হয় আমরা পড়েছি, যখন মাইটোসিসের ধাপগুলো বলেছি, প্রোফেজে বলেছি কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়, সরি এর অর্থাৎ অর্থাৎ পানি বের হয়ে গিয়ে এগুলো সংকুচিত হয় এবং খাটো হতে থাকে। তো নিউক্লিয়াস আকারে বড় হয় কোনটায়, প্রোফেজে। এটা শেষ কোথায়, প্রোফেজ। তারপর বলছে মিয়োসিসের কারণে কোষে কি হয়, ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন ঘটে, অবশ্যই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়, অবশ্যই হ্যাপ্লয়েড গ্যামেট তো তৈরি হবে। এবার গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে। আপনার কি স্থিতিশীলতা বজায় থাকে না,
স্থিতিশীলতা বজায় থাকে মাইটোসিসে, সেখানে সমসংখ্যক ক্রোমোজোম অপত্যকোষেও তৈরি হয়ে থাকে, কারণে আমাদের হবে না। তাহলে পাচ্ছি আমরা 1-2 ক। এরপর দেখা বলছে এই চিত্রের কোষ বিভাজন। এই চিত্রটা কি? এই চিত্র বলা হচ্ছে একটা কোষ থেকে দুটা কোষ উৎপন্ন হয়। অবশ্যই এটা কি হবে? মাইটোসিস কোষ বিভাজন হবে। মাইটোসিস কোষ বিভাজন কি হয়? মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষের সমগুণ সম্পন্ন হয়। মাতৃকোষ এবং নতুন সৃষ্ট যে অপত্য কোষ তারা সমগুণ সম্পন্ন হয়। অবশ্যই মাইটোসিস একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে। আদৌ কি মাতৃকোষে অর্ধেক থেকে নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা? না, মাইটোসিসে অর্ধেক থাকে না, মাইটোসিসে সমান থাকে। এবার ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। অবশ্যই ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম দুটাই একবার করে বিভাজিত হয়। তাহলে 2 নম্বরটা হচ্ছে না, হচ্ছে কি 1 এবং 3। 1 3 কোথায় আছে? 1 এবং 3 তো গ। 3 এর आंसर পাচ্ছি আমরা গ। মাতৃকোষে সৃষ্ট নতুন কোষের সমগুণ সম্পন্ন হয় এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। তারপর বলছে বিচিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রম, কারণ এর ফলে কি হয়? বিচিত্রটা হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে কি মায়োসিস বা মিওসিস, এটা হচ্ছে মাইটোসিস। এখন বলছে বিচিত্র এই বিভাজনটি এ চিত্র থেকে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কেননা অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, কখনোই বেড়ে যায় না, দুটো একটাতেও বেড়ে যায় না। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে কোনটা? বিচিত্রের বিভাজনটি এর থেকে ব্যতিক্রম। কেন? বিচিত্র কি ঘটে? অস্বাভাবিক কোষ বিভাজন হয় না, তবে অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। জীবে, কোষে বলা হয় না, জীবে। কোষে কি অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকবে, যেহেতু প্রথম ধাপে অর্ধেক হয়, পরবর্তী ধাপে গিয়ে আবার মাতৃকোষের অর্থাৎ মাতৃ উদ্ভিদ বা মাতৃজীবের সমগুণ সম্পন্ন বা মাতৃজীবের সমসংখ্যক ক্রোমোজোম অপত্য জীবে তৈরি হয়। কাজেই আনসার হবে ক, কি অপত্য জীবের ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের লেকচার। এর মাধ্যমে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটি শেষ করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝেছ। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট খোলাই থাকলো, কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যাগুলো সলভ করে দিতে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।